বন্ধুরা, আমি শ্রেষ্ঠী চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য আরও একটি নতুন গল্প নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যে গল্পটি বলব সেটি হলো একজন আয়ুর্বেদিক চিকিৎসক গুরুজি অরবিন্দকে নিয়ে, যেখানে আমার বিয়ের 10 বছর পরেও আমার কোনো সন্তান হচ্ছিল না। তারপর গুরুজি অরবিন্দবাবুর কাছে গেলে তিনি আমাকে কি এমন চিকিৎসা করেছিলেন আর কিভাবে বা চিকিৎসা করেছিলেন যার ফলে আমি সন্তানের মা হতে পেরেছিলাম, সেই রহস্যময় গল্পটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, গল্পটি অনেক মজার। আশা করি পুরো গল্পটা শুনলে তোমরা অনেক মজা পাবে। চলো তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। বন্ধুরা, আমার জীবনটা ছিল রঙিন আর সুখে ভরা। 10 বছর আগে আমার স্বামী পৃথ্বীরাজের সাথে আমার জাঁকজমকপূর্ণ বিয়ে হয়। আমাদের বিয়েটা ছিল পারিবারিকভাবে ঘটা করে, দুই পরিবারের আনন্দ আর ভালোবাসায় মুখরিত। পৃথ্বীরাজ একজন সফল ব্যবসায়ী মানুষ হিসেবে অমায়িক আর যত্নশীল। আমরা দুজনে মিলে স্বপ্ন দেখতাম একটি পরিপূর্ণ সংসারের, যেখানে থাকবে আমাদের ছোট্ট সন্তানের হাসি আর কলকাকলি। কিন্তু জীবন সব সময় আমাদের পরিকল্পনা মেনে চলে না, তাই না? বিয়ের পর বছরগুলো কেটে যেতে লাগল, কিন্তু আমাদের সেই স্বপ্নের একটি অংশ পূরণ হচ্ছিল না। আমাদের কোনো সন্তান হচ্ছিল না। প্রথম কয়েক বছর আমরা ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু 5 বছর, 7 বছর, তারপর 10 বছর পেরিয়ে গেল, আর আমাদের কোল আলো করে কোনো সন্তান এলো না। আমরা দুজনেই চেষ্টা করেছি, ডাক্তার দেখিয়েছি, নামিদামি হাসপাতালে গিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। ডাক্তাররা শুধু বলতেন, ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান। কিন্তু সমাজের চোখ কি ধৈর্য ধরে? আমার শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি পাড়া প্রতিবেশীরাও আমাকে নানা কথা শোনাতে শুরু করল। শ্রেষ্ঠী, এত বছর হয়ে গেল, এখনও কিছু হলো না। বংশের মুখ রক্ষা করতে হবে না? এই কথাগুলো আমার হৃদয়ের ছুরির মতো বিন্ধত। আমি চুপ করে সব সহ্য করতাম, কারণ আমার মনে একটাই ভরসা ছিল, পৃথ্বীরাজ। সে আমাকে সবসময় বলতো, শ্রেষ্ঠী, তুমি চিন্তা করো না, আমরা দুজনে একসাথে আছি, এটাই আমার কাছে সব। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। এক সন্ধ্যায় আমি শুনতে পেলাম পৃথ্বীরাজের পরিবার তার জন্য দ্বিতীয় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বংশের মর্যাদা রক্ষার জন্য তারা চায় পৃথ্বীরাজ আরেকটি বিয়ে করুক। এই খবরটা আমার কাছে বজ্রপাতের মতো লাগল। আমার পৃথ্বীরাজ, যাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভরসা মনে করতাম, সে কি সত্যিই এই সিদ্ধান্ত নিতে পারে? আমার মন ভেঙে চুরমার হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, এবার কি আমাকে সতীনের ঘর করতে হবে? এই ভয়, এই অসহায়তা আমাকে গ্রাস করতে লাগল। রাতের পর রাত আমি কান্নায় ভাসতাম। পৃথ্বীরাজ আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত, কিন্তু তার চোখেও আমি একটা অজানা দ্বিধা দেখতে পেতাম। আমরা দুজনেই অসহায়ের মতো একে অপরের দিকে তাকাতাম। আমি ডাক্তার, কবিরাজ, এমনকি পূজাপাঠ সব কিছু করেও দেখলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। আমার মনে হচ্ছিল আমার জীবনটা যেন একটা অন্ধকার গুহায় হারিয়ে গেছে, যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। এক রাতে আমি হতাশায় ভরা মনে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। তখনই আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম। একজন সাধু বেশী লোক, যার মুখে অদ্ভুত এক শান্তির ছাপ, আমাকে বললেন, শ্রেষ্ঠী, তুমি হাল ছেড়ে দিয়েছ কেন? তুমি যদি সঠিক পথে চলো, তাহলে ভগবান তোমার মনের আশা পূর্ণ করবেন। আমি কাকাগলায় জিজ্ঞেস করলাম, কে আপনি? আমি তো সব চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কাজ হয়নি। সে হেসে বললেন, তোমার চিকিৎসা ভুল পথে হয়েছে। তুমি কাশ্মীরা জঙ্গলের গুরুজি অরবিন্দদের কাছে যাও। তিনি একজন দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক। তার চিকিৎসায় তোমার স্বপ্ন পূরণ হবে। স্বপ্নটা ভাঙতেই আমার মনের মধ্যে একটা নতুন আশার আলো জ্বলে উঠল। কাশ্মীরা জঙ্গল, গুরুজি অরবিন্দ, এই নামগুলো আমার কাছে একেবারেই অচেনা, কিন্তু স্বপ্নের সেই শান্ত মুখ আর কথাগুলো আমার মনে গেঁথে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, যত কষ্টই হোক আমি গুরুজি অরবিন্দের কাছে যাব। স্বপ্নের সেই কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। গুরুজি অরবিন্দ, কাশ্মীরা জঙ্গল, এই নামগুলো আমার কাছে যেন এক অজানা রহস্যের দরজা খুলে দিয়েছিল। আমি আর দেরি করতে চাইনি। পরদিন সকালে পৃথ্বীরাজ যখন তার ব্যবসার কাজে ব্যস্ত ছিল, আমি তার সাথে বসে আমার স্বপ্নের কথা খুলে বললাম। পৃথিবী, আমি কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি বললাম, আমার গলায় একটা কাঁপন ছিল। একজন সাধু আমাকে বললেন, কাশ্মীরা জঙ্গলে গুরুজি অরবিন্দ নামে একজন আয়ুর্বেদিক চিকিৎসক আছেন। তিনি নাকি আমাদের সমস্যার সমাধান করতে পারবেন। পৃথ্বীরাজ প্রথমে চুপ করে আমার কথা শুনল। তার চোখে একটা বিস্ময় আর সন্দেহের ছায়া দেখতে পেলাম। শ্রেষ্ঠী, তুমি স্বপ্নের কথা এত ভরসা করছো? সে জিজ্ঞেস করল। আমরা এত ডাক্তার দেখিয়েছি, কিছুই তো হয়নি। আর এই কাশ্মীরা জঙ্গল কোথায়? কে এই গুরুজি অরবিন্দ? আমরা কিভাবে নিশ্চিত হব যে এটা কোনো প্রতারণা নয়? তার কথাগুলো যুক্তিসঙ্গত ছিল।
কিন্তু আমার মনের ভেতরে একটা অদ্ভুত বিশ্বাস জন্ম নিয়েছিল। আমি বললাম, পিথি, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমাদের শেষ আশা। আমরা অন্তত চেষ্টা করে দেখতে পারি। পৃথ্বীরাজ কিছুক্ষণ ভাবল, তারপর আমার হাত ধরে বলল, ঠিক আছে শ্রেষ্ঠী, তুমি যদি এতটা বিশ্বাস করো তাহলে আমি তোমার সাথে যাব, কিন্তু আমাদের সাবধানে এগোতে হবে। তার এই কথায় আমার মনটা একটু হালকা হলো। আমরা ঠিক করলাম যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু প্রথমে আমাদের জানতে হবে জঙ্গলটা ঠিক কোথায়। আর গুরুজি অরবিন্দকে আমরা আমাদের এক বন্ধু সৌম্যজিৎকে ফোন করলাম। সৌম্যজিৎ একজন ভ্রমণ উৎসাহী যে বাংলার বিভিন্ন জঙ্গল আর প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়ায়। আমি তাকে আমার স্বপ্নের কথা বললাম। সে প্রথমে হেসে উঠল, কিন্তু আমার গলার আকুতি শুনে গম্ভীর হয়ে গেল। কাশ্মীরে জঙ্গল, সে ভ্রু কুঁচকে বলল, এটা পশ্চিমবঙ্গের একটা প্রত্যন্ত জঙ্গল, বাঁকুড়ার কাছে, ওখানে পৌঁছানো খুব সহজ নয়। জঙ্গলটা ঘন, আর সেখানে নাকি কিছু পুরনো গাছ আর ভেষজ উদ্ভিদ আছে। কিন্তু এই গুরুজি অরবিন্দের কথা আমি কখনো শুনিনি। তবে শুনেছি ওই জঙ্গলে কিছু সাধু সন্ন্যাসী থাকেন যারা ভেষজ চিকিৎসা করেন। সৌম্যজিৎ আমাদের একটা মানচিত্র আর কিছু দিক নির্দেশ দিল। সে আমাদের সতর্ক করে বলল, শ্রেষ্ঠী, পৃথিবী ওই জঙ্গলটা নিরাপদ নয়। সেখানে বন্যপ্রাণী আছে, আর পথগুলো খুব জটিল। তোমরা যদি যাও তাহলে একজন গাইড নিয়ে যেও। তার কথায় আমার মনের ভিতরে একটা ভয় জেগে উঠল, কিন্তু আমি সিদ্ধান্তে অটল ছিলাম। আমি পৃথ্বীরাজের দিকে তাকালাম, আর সে মাথা নেড়ে আমাকে আশ্বাস দিল। পরের দিন আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সাথে ছিল সৌম্যজিৎ, যে আমাদের সাহায্য করতে রাজি হয়েছিল। ট্রেনে বাঁকুড়া পৌঁছে আমরা একজন স্থানীয় গাইড রামলালের সাথে যোগাযোগ করলাম। রামলাল বয়স্ক, কিন্তু জঙ্গলের পথ খাট তার নখদর্পণে। সে আমাদের বলল, কাশ্মীরা জঙ্গলে একজন সাধু থাকেন যিনি নাকি ভেষজ দিয়ে অসম্ভব লোক সারান, কিন্তু তাকে খুঁজে পাওয়া সহজ নয়। তিনি একটা পুরনো কুটিরে থাকেন। গাছপালায় ঘেরা আমরা জঙ্গলের পথে যাত্রা শুরু করলাম। কাশ্মীরা জঙ্গলের গাছগুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছিল, আর তাদের ঘন ছায়ায় দিনের বেলাতেও একটা অন্ধকার ভাব ছিল। পাখির ডাক, পাতার মর্মর শব্দ, আর কখনো দূরে কোনো প্রাণীর গর্জন, সব মিলিয়ে আমার মনের ভেতরে ভয় আর উত্তেজনার মিশ্রণ তৈরি হচ্ছে। পৃথ্বীরাজ আমার হাত শক্ত করে ধরেছিল, আর সৌম্যজিৎ আর রামলাল আমাদের পথ দেখাচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর আমরা একটা ছোট্ট কুটিরের সামনে পৌঁছলাম। কুটিরটা গাছপালায় ঘেরা, যেন জঙ্গলেরই একটা অংশ। দরজায় একজন বৃদ্ধ লোক দাঁড়িয়েছিলেন। তার পরনের সাদা ধুতি, মাথায় লম্বা জটা, চোখে একটা অদ্ভুত শান্তি। আমি বুঝলাম এই হলেন গুরুজি অরবিন্দ। তিনি আমাদের দিকে তাকিয়ে হেসে বললেন, শ্রেষ্ঠী পৃথ্বীরাজ, তোমরা এসেছ, আমি তোমাদের অপেক্ষায় ছিলাম। তার কথা শুনে আমি আর পৃথ্বীরাজ একে অপরের দিকে তাকালাম। কিভাবে তিনি আমাদের নাম জানলেন গুরুজি অরবিন্দের কথা শুনে? আমার আর পৃথ্বীরাজের মুখে কথা আটকে গেল। এই জঙ্গলের মাঝে, যেখানে আমরা কখনো পা রাখিনি, তিনি কিভাবে আমাদের নাম জানলেন? আমার মনে ভয় আর বিস্ময়ের একটা ঝড় বয়ে গেল। তবু গুরুজির শান্ত হাসি আর তার চোখের গভীরতা আমাকে কেমন যেন আশ্বস্ত করল। তিনি আমাদের কুটিরের ভেতরে ডাকলেন। আমরা সৌম্যজিৎ আর রামলালের সাথে ভেতরে প্রবেশ করলাম। কুটিরের ভেতরটা ছিল সাধারণ, কিন্তু একটা অদ্ভুত শান্তির পরিবেশ। দেওয়ালে কিছু শুকনো গাছের পাতা আর শিক ঝোলানো, এক কোণে একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বলছে। গুরুজি আমাদের বসতে বললেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, শ্রী অশ্রী, তোমার মনের কষ্ট আমি বুঝতে পারি। তুমি এখানে এসেছ একটা বড় আশা নিয়ে। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে আমাকে তোমার শরীর আর মনের অবস্থা জানতে হবে। আমি একটু ইতস্তত করে বললাম, গুরুজি, আমরা অনেক চিকিৎসা করেছি, কিন্তু কিছুতেই কাজ হয়নি। আপনি কি সত্যিই আমাদের সাহায্য করতে পারবেন? গুরুজি হাসলেন। তার হাসিতে কোনো গর্ব ছিল না, শুধু একটা অদ্ভুত আত্মবিশ্বাস। তিনি বললেন, আয়ুর্বেদ শুধু শরীরের চিকিৎসা করে না মা, এটা মন আর আত্মারও চিকিৎসা করে। তুমি আমার উপর ভরসা রাখো, আমি প্রকৃতির শক্তি আর ভেষজের মাধ্যমে তোমার সমস্যার সমাধান খুঁজব। গুরুজি আমাকে একটা ছোট্ট কাঠের ঘরে নিয়ে গেলেন, যেটা তার উপাসনালয় বলে মনে হলো। পৃথ্বীরাজ, সৌম্যজিৎ আর রামলালকে বাইরে অপেক্ষা করতে বলা হলো। ঘরের ভেতরে একটা মাটির বেদি ছিল, আর তার উপরে কিছু পাত্রে ভরা ভেষজ আর তরল পদার্থ। গুরুজি আমাকে বসতে বললেন এবং আমার হাত ধরে আমার নাড়ি পরীক্ষা করলেন। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন তিনি আমার শরীরের গভীরে কিছু পড়ে নিচ্ছেন। পরীক্ষার পর গুরুজি বললেন, শ্রী অশ্রী, তোমার শরীরে একটা ভারসাম্যহীনতা আছে। এটা শুধু শারীরিক নয়,
তোমার মনের চাপও এর একটা বড় কারণ। আমি তোমাকে একটা বিশেষ ভেষজ রস দিতে চাই। এটা তোমার শরীরকে প্রস্তুত করবে। পরবর্তী চিকিৎসার জন্য তিনি একটা মাটির পাত্র থেকে একটু সবুজ রঙের তরল বের করে আমাকে দিলেন। গন্ধটা ছিল তীব্র, কিন্তু অপ্রীতিকর নয়। আমি একটু ইতস্তত করে সেটা পান করলাম। রসটা পান করার কিছুক্ষণ পর আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমার চোখের সামনে সবকিছু যেন একটু ঝাপসা হয়ে এল। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু গুরুজির শান্ত গলা শুনতে পেলাম, ভয় পেও না মা, এটা তোমার শরীরের ভেতরের অশুদ্ধি দূর করছে। তুমি শান্ত থাকো। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল আমি একটা গভীর ঘুমের মধ্যে ডুবে যাচ্ছি, কিন্তু আমি পুরোপুরি অজ্ঞান হয়ে যাইনি। কতক্ষণ এভাবে কেটে গেল জানি না। যখন চোখ খুললাম দেখলাম আমি বেদিতে শুয়ে আছি, আর গুরুজি আমার পাশে বসে আছেন। তিনি বললেন, তোমার প্রথম ধাপের চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। এখন থেকে তুমি আমার দেওয়া নির্দেশ মেনে চলবে। আমি তোমাকে কিছু ভেষজ ওষুধ দেব, যা তুমি প্রতিদিন খাবে। আর সবচেয়ে বড় কথা, তোমার মনকে শান্ত রাখতে হবে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে তখনও একটা প্রশ্ন ঘুরছিল, এই চিকিৎসা কি সত্যিই কাজ করবে? গুরুজি আমাদের জন্য একটা ছোট্ট ব্যাগে কিছু শুকনো ভেষজ আর একটা পাত্রে তরল ওষুধ দিলেন। তিনি পৃথ্বীরাজকে বললেন, তুমি শ্রেষ্ঠীর পাশে থাকবে, তার মনের শক্তি। এই চিকিৎসার একটা বড় অংশ পৃথ্বীরাজ মাথা নেড়ে সম্মতি জানাল। আমরা গুরুজিকে ধন্যবাদ জানিয়ে কুটির থেকে বেরিয়ে এলাম। রামলাল আর সৌম্যজিৎ আমাদের জন্য অপেক্ষা করছিল। তারা আমাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল কিছু একটা ঘটেছে। জঙ্গল থেকে ফেরার পথে আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি খেলছিল। গুরুজির কথা, তার চিকিৎসা, সবকিছু যেন একটা রহস্যের মোড়কে ঘেরা। আমি পৃথ্বীরাজের দিকে তাকালাম। সে আমার হাত ধরে বলল, শ্রেষ্ঠী, আমরা এটা একসাথে করব। তার কথায় আমার মনে একটু সাহস ফিরে এল। কাশ্মীরা জঙ্গল থেকে ফিরে এসে আমরা কলকাতায় আমাদের বাড়িতে ফিরলাম। গুরুজি অরবিন্দের দেওয়া ভেষজ ওষুধের ব্যাগটা আমার হাতে ছিল, আর সাথে ছিল তার নির্দেশাবলী। আমার মনের মধ্যে একটা অদ্ভুত মিশ্রণ, আশা, ভয় আর কৌতূহল। গুরুজি শান্ত মুখ, আর তার কথাগুলো আমার মনে বারবার ফিরে আসছিল। পৃথ্বীরাজও চুপচাপ ছিল, কিন্তু তার চোখে আমি একটা নতুন দৃঢ়তা দেখতে পেলাম। সে আমাকে বলল, শ্রেয়শ্রী, আমরা গুরুজির কথামতো সব কিছু করব। আমি তোমার পাশে আছি। গুরুজির নির্দেশ অনুযায়ী আমাকে প্রতিদিন সকালে আর রাতে 1 চামচ করে ভেষজ রস খেতে হবে, আর শুকনো ভেষজগুলো ফুটিয়ে পানি তৈরি করে পান করতে হবে। এই ওষুধগুলোর গন্ধ ছিল তীব্র, কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি হাল ছাড়ব না। প্রথম কয়েকদিন আমার শরীরে কোনো পরিবর্তন টের পাইনি, বরং মাঝে মাঝে মাথার ঝিমঝিম করত, আর একটা অদ্ভুত ক্লান্তি এসে ভর করত। আমি পৃথ্বীরাজকে বললাম, পৃথ্বী, এই ওষুধ কি সত্যিই কাজ করবে? আমার তো কিছুই বুঝতে পারছি না। সে আমার হাত ধরে বলল, ধৈর্য ধরো শ্রেষ্ঠী, গুরুজি বলেছেন এটা সময় লাগবে। 1 সপ্তাহ কেটে গেল। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার শরীর তো যেন একটু হালকা লাগছে। সেই চিরকালের ক্লান্তি আর মনের ভারটা কেমন যেন কমে এসেছে। আমি পৃথ্বীরাজকে বললাম, পৃথ্বী, আমার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার শরীরটা আগের থেকে ভালো লাগছে। পৃথ্বীরাজ হেসে বলল, দেখছো, আমি বলেছিলাম না গুরুজির চিকিৎসা কাজ করবে। এই সময় আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এলেন, আমার বড় বোন মিতালি। মিতালি একজন স্কুল শিক্ষিকা, আর তার স্বভাব বড়ই প্রাঞ্চল। আমার মনের অবস্থা দেখে সে আমাকে জিজ্ঞেস করল, শ্রেয়শ্রী, তুই এত চিন্তিত কেন, কি হয়েছে? আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম, স্বপ্নের কথা, কাশ্মীরা জঙ্গলের যাত্রা, আর গুরুজিত চিকিৎসার কথা। মিতালি প্রথমে একটু অবাক হল, তারপর বলল, শ্রেয়শ্রী, আমি জানি তুই অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছিস, কিন্তু এই গুরুজির উপর আমার একটু সন্দেহ হচ্ছে। তুই নিশ্চিত যে তার চিকিৎসা নিরাপদ? মিতালির কথার আমারও মনে একটা খটকা লাগল। গুরুজির চিকিৎসার সময় আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম, আর ঠিক কি হয়েছে আমি জানি না। আমি পৃথ্বীরাজের সাথে এই বিষয়ে কথা বললাম। সে বলল, শ্রেয়শ্রী, আমরাও তো ওই সময় বাইরে ছিলাম। গুরুজি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন, আর তার কথায় একটা আন্তরিকতা ছিল। আমার মনে হয় না সে কিছু ভুল করেছে। তবে তুই যদি চাস, আমরা আবার তার কাছে যেতে পারি আরও বিস্তারিত জানতে। মিতালির সন্দেহ আমার মনেও একটা প্রশ্ন জাগিয়ে দিল। আমি গুরুজির দেওয়া ওষুধ খাওয়া চালিয়ে গেলাম, কিন্তু আমার মনের কোণে একটা অস্থিরতা কাজ করছিল। 2 সপ্তাহ পর আমি হঠাৎ একটা পরিবর্তন লক্ষ্য করলাম। আমার শরীরে একটা নতুন শক্তি ফিরে আসছিল, আর আমার মনটা যেন আগের থেকে অনেক হালকা। আমি মিতালিকে বললাম, দিদি, আমার মনে হচ্ছে গুরুজির ওষুধ কাজ করছে।
আমি আগের থেকে অনেক ভালো বোধ করছি। মিতালি হাসল, কিন্তু তার চোখে তখনও একটা সন্দেহ ছিল। সে বলল, শ্রেয়সী, আমি খুশি যে তুই ভালো বোধ করছিস, কিন্তু আমার মনে হয় তুই একবার ডাক্তারের কাছে চেক আপ করে নে। শুধু নিশ্চিত হওয়ার জন্য আমি তার কথায় রাজি হলাম। আমরা একজন নাম করা ডাক্তারের কাছে গেলাম, যিনি আমাকে পরীক্ষা করে বললেন, আপনার শরীরে কিছু ইতিবাচক পরিবর্তন হচ্ছে। আপনার হরমোনের মাত্রা আগের থেকে ভালো, তবে এখনও কিছু সময় লাগবে। ডাক্তারের কথা শুনে আমার মনের ভয় কিছুটা কমা, কিন্তু গুরুজির চিকিৎসার রহস্য আমাকে আরও কৌতূহলী করে তুলল। তার ওষুধ কিভাবে এত দ্রুত কাজ করছে, আর সেই প্রথম চিকিৎসার সময় আমার সাথে ঠিক কী হয়েছিল। আমি পৃথ্বীরাজের সাথে আলোচনা করে ঠিক করলাম আমাদের আবার কাশ্মীরা জঙ্গলে ফিরে যেতে হবে। গুরুজির কাছে আরও কিছু প্রশ্নের উত্তর দরকার। আমরা সৌম্যজিৎ আর রামলালকে আবার ফোন করলাম। তারা দুজনেই আমাদের সাথে যেতে রাজি হল। আমার মনে একটা উত্তেজনা কাজ করছিল। গুরুজির কাছে ঘিরে গিয়ে আমি কি জানতে পারব তার চিকিৎসার পেছনে কী রহস্য লুকিয়ে আছে, এই প্রশ্নটাই বারবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কাশ্মীরা জঙ্গলের পথে আমরা আবার যাত্রা শুরু করলাম। এবার আমার মনের মধ্যে আসার পাশাপাশি একটা অস্থিরতা কাজ করছিল। গুরুজির ওষুধ আমার শরীরে ইতিবাচক পরিবর্তন আনছে, ডাক্তারও তা নিশ্চিত করেছেন, কিন্তু প্রথম চিকিৎসার সময় আমার সেই ঝাপসা অভিজ্ঞতা আমাকে ভাবিয়ে তুলছিল। আমি জানতে চাইছিলাম গুরুজি ঠিক কী করেছিলেন, আর তার চিকিৎসার পেছনে কী রহস্য আছে। পৃথ্বীরাজ আমার পাশে ছিল, তার হাত আমার হাতে শক্ত করে ধরা। সৌম্যজিৎ আর রামলাল ও আমাদের সাথে ছিলেন। তাদের চোখে কৌতূহল আর সতর্কতার মিশ্রণ। জঙ্গলের পথ এবারও ভয়ঙ্কর লাগছিল। গাছের ঘন ছায়া, দূরে প্রাণীর গর্জন আর পথের জটিল বাঁকগুলো আমার মনের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। রামলাল আমাদের আগের মধ্যেই পথ দেখাচ্ছিলেন। সে বলল, গুরুজির কুটিরে পৌঁছতে এবার একটু সময় লাগবে। বর্ষার কারণে পথটা কাদায় পিচ্ছিল হয়ে গেছে। আমরা সাবধানে এগিয়ে চললাম। আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, গুরুজি আমার সন্দেহের উত্তর দেবেন তো। অবশেষে আমরা কুটিরের সামনে পৌঁছালাম। গুরুজি অরবিন্দ দরজায় দাঁড়িয়েছিলেন যেন তিনি আমাদের আসার জন্য অপেক্ষা করছিলেন। তার মুখে সেই শান্ত হাসি, কিন্তু এবার আমি তার চোখে একটা গভীর গানের ছাপ দেখতে পেলাম। তিনি আমাদের ভেতরে ডাকলেন। কুটিরের ভেতরে সেই আগের মতোই শান্ত পরিবেশ, মাটির প্রদীপের মৃদু আলো আর ভেষজের তীব্র গন্ধ। আমরা বসতেই গুরুজি আমার দিকে তাকিয়ে বললেন, শ্রেয়শ্রী, তুমি আবার এসেছ। আমি জানতাম তুমি ফিরবে। তোমার মনে প্রশ্ন জমা হয়েছে, তাই না? আমি একটু ইতস্তত করে বললাম, গুরুজি, আপনার ওষুধ আমার শরীরে কাজ করছে। আমি ভালো বোধ করছি। ডাক্তারও বলেছেন আমার শরীরে পরিবর্তন হচ্ছে। কিন্তু প্রথম দিন আপনি যখন আমাকে চিকিৎসা করেছিলেন আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমি জানি না আপনি কি করেছিলেন, আমার মনে একটা ভয় কাজ করছে। আপনি কি আমাকে বলবেন সেদিন ঠিক কি হয়েছিল? গুরুজি হাসলেন, তার হাসিতে কোনো গোপনীয়তা ছিল না। তিনি বললেন, শ্রেয়শ্রী, তোমার আমি বুঝি তুমি যে রস পান করেছিলে সেটা ছিল একটি বিশেষ ভেষজ মিশ্রণ যা শরীরের গভীরে থাকা বিষাক্ত পদার্থ দূর করে। এটা তোমার শরীরকে শুদ্ধ করার জন্য প্রয়োজন ছিল। তুমি যখন ঝিমঝিম বোধ করছিলে তখন আমি তোমার নাড়ি পরীক্ষা করে তোমার শরীরের ভারসাম্য নির্ণয় করেছি। এটা আযুর্বেদের একটি প্রাচীন পদ্ধতি। তুমি ভয় পেও না, আমি কিছুই লুকোচ্ছি না। তার কথায় আমার মনটা একটু হালকা হলো। আমি জিজ্ঞেস করলাম, গুরুজি, আপনারই চিকিৎসা কি সত্যি আমার স্বপ্ন পূরণ করবে? আমি কি সত্যি মা হতে পারবো? গুরুজি চুপ করে আমার দিকে তাকিয়ে তারপর বললেন, শ্রেয়শ্রী, প্রকৃতির নিয়মে সব সম্ভব। তুমি যদি আমার নির্দেশ মেনে চলো আর তোমার মনকে শান্ত রাখো তাহলে তোমার আশা পূর্ণ হবে। তবে এই পথে ধৈর্য আর বিশ্বাস দরকার। গুরুজি আমাকে আরেকটি নতুন ভেষজ মিশ্রণ দিলেন। এবার তিনি বললেন, এই ওষুধ তোমার শরীরের শক্তি আরও বাড়াবে। তুমি এটা প্রতিদিন সকালে খাবে, আর প্রতিদিন সূর্যোদয়ের সময় একটু ধ্যান করবে। মনের শান্তি তোমার চিকিৎসার একটা বড় অংশ। পৃথ্বীরাজের দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি শ্রেয়শ্রীকে সমর্থন দিয়ে যাও। তার মনের শক্তি এখন খুব জরুরি। আমরা গুরুজির কথা মন দিয়ে শুনলাম। সৌম্যজিৎ, যে এতক্ষণ চুপচাপ ছিল, হঠাৎ জিজ্ঞেস করল, গুরুজি, আপনি জঙ্গলে কেন থাকেন, এত দূরে, এত কঠিন জায়গায়? গুরুজি হেসে বললেন, এই জঙ্গল আমার চিকিৎসার উৎস। এখানে প্রকৃতির দেওয়া ভেষজ ও গাছ, শিকড় আর পাতা আছে যা আমার ওষুধ তৈরির জন্য প্রয়োজন। আর এখানে শান্তি আছে যা আমার ধ্যান আর চিকিৎসার জন্য জরুরি। গুরুজির কথাগুলো আমার মনে গভীর ছাপ ফেল। আমরা তাকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হলাম। রামলাল আমাদের পথ দেখিয়ে জঙ্গল থেকে
বের করে আনো। ফেরার পথে আমি পৃথিরাজের দিকে তাকিয়ে বললাম, পিথি, আমার মনে হচ্ছে আমরা সঠিক পথে আছি। গুরুজির কথায় আমার ভরসা হচ্ছে। সে হেসে বলল, শ্রেষ্ঠী, আমরাও তো একসাথে এই পথে আছি। আমি তোমার সাথে শেষ পর্যন্ত থাকব। আমরা কলকাতায় ফিরে এলাম, আমার হাতে নতুন ওষুধ আর মনে নতুন আশা। কিন্তু গুরুজির চিকিৎসার রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। কলকাতায় ফিরে এসে আমি গুরুজি অরবিন্দের নতুন নির্দেশ মেনে চলতে শুরু করলাম। প্রতিদিন সূর্যোদয়ের সময় ধ্যান করা আর নতুন ভেষজ ওষুধ খাওয়া এখন আমার রুটিনের অংশ হয়ে গেল। ধ্যানের সময় আমি চোখ বন্ধ করে শান্তভাবে বসতাম, প্রকৃতির শব্দ শুনতাম আর মনে মনে ভাবতাম আমার স্বপ্ন পূরণের কথা। এই ধ্যান আমার মনকে অদ্ভুতভাবে শান্ত করছিল। আমার শরীরেও পরিবর্তন আসছিল। আগের সেই ক্লান্তি আর অস্থিরতা ক্রমশ কমে আসছিল। পৃথিরাল আমাকে প্রতিদিন উৎসাহ দিত, আর তার সঙ্গে আমার এই যাত্রা আরও সহজ হয়ে উঠছিল। একদিন সকালে আমি ধ্যান করার সময় একটা অদ্ভুত অনুভূতি পেলাম। আমার মনে হলো যেন আমার ভেতরে একটা নতুন শক্তি জেগে উঠছে। আমি পৃথিরাজকে বললাম, পিথি, আমার মনে হচ্ছে গুরুজির চিকিৎসার সত্যিই কাজ করছে। আমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর আশাবাদী বোধ করছি। পৃথিরাজ হেসে আমার হাত ধরে বলল, শ্রেষ্ঠী, আমি তোমার চোখে একটা নতুন আলো দেখতে পাচ্ছি। আমারও বিশ্বাস হচ্ছে আমরা সঠিক পথে আছি। এই সময় আমার বোন মিতালি আবার আমাদের বাড়িতে এল। সে আমার শারীরিক আর মানসিক পরিবর্তন দেখে অবাক হল। শ্রেষ্ঠী, তুই সত্যিই অনেক ভালো আছিস, সে বলল। কিন্তু আমার এখন একটু সন্দেহ হচ্ছে, এই গুরুজি কিভাবে এত দ্রুত তোর শরীরে পরিবর্তন আনলেন? তুই কি নিশ্চিত যে এই ওষুধগুলো পুরোপুরি নিরাপদ? মিতালির কথায় আমার মনেও আবার একটা ছোট্ট প্রশ্ন জাগল। আমি গুরুজির উপর ভরসা করছিলাম, কিন্তু তার চিকিৎসার পেছনের বিজ্ঞান আমি বুঝতে পারছিলাম না। আমি ঠিক করলাম, আমি আরেকবার ডাক্তারের কাছে যাব। এবার আমরা আমাদের পারিবারিক ডাক্তার সেনের কাছে গেলাম। তিনি আমাকে আবার পরীক্ষা করলেন। পরীক্ষার পর তিনি হেসে বললেন, শ্রেষ্ঠী, আমি অবাক হয়েছি। তোমার শরীরের হরমোন এর মাত্রা আরও ভালো হয়েছে। যে ভারসাম্যহীনতার কথা আমরা আগে বলেছিলাম, সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। তুমি যা করছো তা চালিয়ে যাও। ডাক্তারের কথা শুনে আমার মনের সন্দেহ অনেকটাই কেটে গেল। কিন্তু আমার মনে তখনও একটা প্রশ্ন ছিল, গুরুজির এই ভেষজ মিশ্রণে কি আছে যে এত দ্রুত কাজ করছে? আমি পৃথিরাজের সাথে আলোচনা করে ঠিক করলাম, আমরা গুরুজির ওষুধের একটা নমুনা পরীক্ষার জন্য ল্যাব-এ পাঠাব। আমরা সৌম্যজিৎকে এই কাজে সাহায্য করতে বললাম। সৌম্যজিৎ একজন বন্ধুকে চেনে যে একটা ভেষজ গবেষণাগারে কাজ করে। আমরা তাকে ওষুধের নমুনা দিলাম আর জানতে চাইলাম এতে কি কি উপাদান আছে। কয়েকদিন পর সৌম্যজিৎ আমাদের কাছে রিপোর্ট নিয়ে এলো। সে বলল, শ্রেষ্ঠী, এই ওষুধের কিছু বিরল ভেষজ উদ্ভিদের নির্যাস আছে যেগুলো সাধারণত আয়ুর্বেদে ব্যবহার হয়। এতে অশ্বগন্ধা, শতাবরী আর কিছু জঙ্গলের গাছের শিকড় আছে। ল্যাব বলেছে এগুলো শরীরে হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু তারা এও বলেছে এই মিশ্রণটা খুবই জটিল, আর এতে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে এটা শুধু একজন বিশেষজ্ঞই করতে পারেন। এই কথা শুনে আমার মনে গুরুজির প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। এই সময় আমার শাশুড়ি আমাদের বাড়িতে এলেন। তারা আমার উন্নতি দেখে খুশি হলেন, কিন্তু তাদের চোখে তখন একটা সন্দেহ ছিল। আমার শাশুড়ি বললেন, শ্রেষ্ঠী, আমরা শুনেছি তুমি কোনো জঙ্গলের সাধুর কাছে চিকিৎসা করাচ্ছ। এটাকে নিরাপদ? আমি গুরুজির কথা বললাম, আর ডাক্তারের রিপোর্টার ল্যাবের ফলাফল দেখালাম। তারা একটু নিশ্চিন্ত হলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম তারা পুরোপুরি বিশ্বাস করেননি। এক রাতে আমি আবার একটা স্বপ্ন দেখলাম। সে একই সাধু, বেশি লোক, যিনি আমাকে গুরুজির কথা বলেছিলেন। তিনি হেসে বললেন, শ্রেষ্ঠী, তুমি সঠিক পথে আছো। ধৈর্য ধরো, তোমার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে। স্বপ্নটা ভাঙার পর আমার মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। আমি পৃথিরাজকে স্বপ্নের কথা বললাম, আর সে আমাকে জড়িয়ে ধরে বলল, শ্রেষ্ঠী, আমাদের স্বপ্ন এখন আর বেশি দূরে নয়। গুরুজির চিকিৎসা, আমার ধ্যান আর পৃথিরাজের সমর্থন, এই সব কিছু আমাকে একটা নতুন আশার পথে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমার মনে তখনও একটা প্রশ্ন ছিল, এই যাত্রা শেষ কোথায়? আদৌ কি আমারে মনের আশা পূর্ণ হবে? গুরুজির নির্দেশ মেনে আমি আমার দিনগুলো কাটাতে লাগলাম। প্রতিদিন সকালে ধ্যান, ভেষজ ওষুধ আর পৃথিরাজের অফুরন্ত সমর্থন আমার জীবনকে একটা নতুন ছন্দে বেঁধে দিয়েছিল। আমার শরীর আর মনের পরিবর্তন এখন আর শুধু আমার কাছে নয়, আমার চারপাশে সবার কাছেই স্পষ্ট হয়ে উঠছিল। আমার বোন মিতালি, যে প্রথমে গুরুজির চিকিৎসার ব্যাপারে সন্দিহান ছিল, এখন আমার উন্নতি দেখে হাসি মুখে বলত, শ্রেষ্ঠী, তুই যেন নতুন করে জন্ম নিয়েছিস। আমার শ্বশুর, শাশুড়ি ও আমার পরিবর্তন দেখে ধীরে ধীরে গুরুজির উপর ভরসা করতে শুরু করলেন।
2 মাস কেটে গেল। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে একটা অদ্ভুত অনুভূতি পেলাম। আমার শরীরে কিছু একটা বদল হচ্ছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমার মাথা ঝিমঝিম করছিল আর একটা হালকা বমি ভাব হচ্ছিল। প্রথমে আমি ভাবলাম হয়তো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, কিন্তু পৃথ্বীরাজের জোরাজোরিতে আমি আবার ডাক্তার সেনের কাছে গেলাম। তিনি আমাকে পরীক্ষা করলেন আর তারপর তার মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। তিনি বললেন, শ্রেষ্ঠী অভিনন্দন, তুমি মা হতে চলেছ। ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি পৃথ্বীরাজের দিকে তাকালাম। তার চোখে আনন্দের অশ্রু ঝিকমিক করছিল। আমরা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরলাম। আমার মনে হচ্ছিল আমার বুকের ভেতর একটা পাখি আনন্দে ডানা ঝাপটাচ্ছে। আমি ভাবতেই পারিনি আমার এতদিনের স্বপ্ন এভাবে সত্যি হবে। আমরা বাড়ি ফিরে মিতালি আর আমার শ্বশুর শাশুড়িকে খবরটা দিলাম। পুরো বাড়ি আনন্দে মেতে উঠল। কিন্তু আমার মনের কোণে তখনও একটা প্রশ্ন ছিল, গুরুজি অরবিন্দের চিকিৎসা কিভাবে এত অল্প সময়ে এত বড় অসম্ভবকে সম্ভব করল। আমি পৃথ্বীরাজের সাথে আলোচনা করে ঠিক করলাম আমাদের গুরুজির কাছে আরেকবার যেতে হবে। এবার শুধু ধন্যবাদ জানানোর জন্য নয়, বরং তার চিকিৎসার রহস্য জানার জন্য। আমরা সৌম্যজিদার রামলালকে সাথে নিয়ে আবার কাশ্মীরা জঙ্গলের পথে রওনা দিলাম। জঙ্গলের পথ এবার আমার কাছে আগের মতো ভয়ঙ্কর লাগছিল না। আমার মনে একটা অদ্ভুত শান্তি আর আনন্দ ছিল। আমরা গুরুজির কুটিরে পৌঁছালাম। তিনি আগের মতোই দরজায় দাঁড়িয়েছিলেন, তার মুখে সেই পরিচিত শান্ত হাসি। আমি তাকে দেখি বুড়ে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আমি বললাম, গুরুজি, আপনার জন্যই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে। আমি মা হতে চলেছি, আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দেব? গুরুজি আমাকে উঠিয়ে বললেন, শ্রী, আমি শুধু প্রকৃতির মাধ্যমে তোমাকে সাহায্য করেছি। এই সাফল্য তোমার বিশ্বাস আর ধৈর্যের ফল। তুমি মনের শান্তি আর শরীরের ভারসাম্য ফিরিয়ে এনেছ, আর প্রকৃতি তার কাজ করেছে। আমি জিজ্ঞেস করলাম, গুরুজি, আপনার রসনে কি ছিল? কিভাবে এটা এত দ্রুত কাজ করল? তিনি হেসে বললেন, আমার ওষুধের কোনো জাদু নেই মা, এটা কাশ্মীরের জঙ্গলের বিরল ভেষজ গাছ। আর আমার বছরের পর বছর ধরে সাধনার ফল। আমি প্রকৃতির শক্তিকে ব্যবহার করি আর সাথে মনের শক্তিকে জাগ্রত করি। তোমার মন যখন শান্ত হলো আর শরীর যখন প্রস্তুত হলো, তখনই ফল পাওয়া সম্ভব হয়েছে। তার কথা আমার মনে আর কোনো প্রশ্ন রইল না। আমরা গুরুজিকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসলাম। ফেরার পথে পৃথ্বীরাজ আমার হাত ধরে বলল, শ্রেষ্ঠী, আমাদের জীবন এখন পূর্ণ হতে চলেছে। তুমি আমাকে সবচেয়ে বড় উপহার দিয়েছ। আমি হেসে বললাম, পৃথ্বী, এটা শুধু আমার নয়, আমাদের দুজনের বিজয়। আর গুরুজির সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। কলকাতায় ফিরে এসে আমার জীবন যেন এক নতুন রঙে ডাঙিয়ে উঠল। গুরুজি অরবিন্দের চিকিৎসা, আমার ধৈর্য আর পৃথ্বীরাজের অটল সমর্থন আমাকে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের কাছে পৌঁছে দিয়েছিল। আমি মা হতে চলেছি, এই খবর আমাদের পরিবারে আনন্দের ঢেউ তুলল। আমার শ্বশুর শাশুড়ি, যারা একসময় আমার উপর হতাশ হয়েছিলেন, এখন আমাকে স্নেহে ভরিয়ে দিচ্ছিলেন। মিতালি আমাকে জড়িয়ে ধরে বলল, শ্রেষ্ঠী, তুই আমাদের গর্ব। তুই যে এতটা লড়াই করেছিস, এটা সত্যিই অবিশ্বাস্য। মাসগুলো কেটে যেতে লাগল। আমি গুরুজির নির্দেশ মেনে ওষুধ খাওয়া আর ধ্যান চালিয়ে গেলাম। ডাক্তার সেনের তত্ত্বাবধানে আমার নিয়মিত চেক আপ চলছিল। প্রতিটি পরীক্ষায় ডাক্তার আমাকে আশ্বস্ত করছিলেন যে আমার শরীর আর আমার সন্তান পুরোপুরি সুস্থ। পৃথিকাজ আমার পাশে ছায়ার মতো থাকত। সে আমার খাবার, বিশ্রাম আর মনের শান্তির দিকে খেয়াল রাখত। আমাদের বাড়িতে এখন হাসি আর আশার আলো ছড়িয়ে পড়ছিল। একদিন সকালে আমি আমার বাড়ির ছাদে বসে ধ্যান করছিলাম। সূর্যোদয়ের লাল আভা আর পাখির কিচিরমিচির শব্দ আমার মনকে শান্ত করছিল। হঠাৎ আমার মনে সেই স্বপ্নের সাধুবেশী লোকটির কথা মনে পড়ল, যিনি আমাকে গুরুজির কথা বলেছিলেন। আমি মনে মনে তাকে ধন্যবাদ দিলাম। আমার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে এই পথে পরিচালিত করেছে। গুরুজির কথা, তার শান্ত হাসি আর তার ভেষজ চিকিৎসা আমার জীবনের একটা অলৌকিক অধ্যায় হয়ে থাকবে। অবশেষে 9 মাস পর আমাদের কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল। আমরা তার নাম রাখলাম আরব, যার অর্থ শান্তি আর আলো। আরবকে প্রথমবার কোলে নেওয়ার মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। পৃথ্বীরাজের চোখে অশ্রু আর হাসি একসাথে ঝলমল করছিল আমাদের পরিবারে। এখন শুধু আনন্দ আর ভালোবাসা। আমার শ্বশুর শাশুড়ি আরবকে দেখে বললেন, শ্রেষ্ঠী, তুমি আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছ। আমি আর পৃথ্বীরাজ ঠিক করলাম, আমরা আরবকে নিয়ে গুরুজির কাছে যাব। আমরা চাইছিলাম আরবের জন্য তার আশীর্বাদ নিতে।
আমরা আবার কাশিরা জঙ্গলের পথে রওনা দিলাম। এবার আমাদের সাথে ছিল আমাদের ছোট্ট আরব জঙ্গলের পথ। এখন আর ভয়ের নয়, বরং একটা পবিত্র যাত্রার মতো লাগছিল। গুরুজির কুটিরে পৌঁছে আমরা তাকে আরবের সাথে পরিচয় করিয়ে দিলাম। গুরুজি আরবকে কোলে নিয়ে হাসলেন আর বললেন, শ্রেষ্ঠী পৃথিরাজ, এই শিশু তোমাদের ভালোবাসার বিশ্বাসের ফল, তাকে ভালোবাসার শান্তির মধ্যে বট করো। গুরুজির কথা শুনে আমার চোখ ভিজে গেল। আমি তাকে বললাম, গুরুজি, আপনার জন্যই আমরা এই আনন্দ পেয়েছি। আপনার চিকিৎসার আশীর্বাদ আমাদের জীবন বদলে দিয়েছে। এসে বললেন, আমি শুধু প্রকৃতির দূত। তোমাদের বিশ্বাস আর ধৈর্যই অলৌকিক ফল এনেছে। গল্পের সমাপ্তিতে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে যত বড় বাধাই আসুক, বিশ্বাস আর ধৈর্য থাকলে সব অসম্ভব সম্ভব হয়ে ওঠে। গুরুজি অরবিন্দ আমাকে শুধু মা হওয়ারই সুযোগ দেননি, তিনি আমাকে জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। প্রকৃতির শক্তি, মনের শান্তি আর প্রিয়জনের সমর্থন, এই তিনটা জিনিস যে কোনো অলৌকিক ঘটনার চাবিকাঠি। আমার এই গল্প তোমাদেরও মনে করিয়ে দেবে যে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আশার বিশ্বাসের পথে চললে একদিন না একদিন তোমার স্বপ্ন পূরণ হবে। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে, যাতে তোমাদের সাপোর্ট পেয়ে আমি আরও ভালো ভালো গল্প তোমাদের উপহার দিতে পারি। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।